আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয়গুলির একটি হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। এক সপ্তাহ আগে প্রকাশিত খবর অনুযায়ী তেহরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। এই হামলায় খামেনির নিরাপত্তা ব্যবস্থা এবং কেন তিনি এমন একটি সময় তার বাড়িতেই ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়া টুডে কনক্লেভ 2026-এ ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি তার বক্তব্যে খামেনির নিরাপত্তা নিয়ে বিশ্ব মিডিয়ার একাধিক প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যতদিন না পর্যন্ত হামলার বিস্তারিত রিপোর্ট আসবে ততদিন এই প্রশ্ন আসতেই থাকবে, কেন একের পর এক জীবনের প্রতি এত বড় হুমকি সত্ত্বেও সর্বোচ্চ নেতা নিজের বাড়িতে ছিলেন। বিশেষ করে যখন জানানো হয়েছিল যে তেহরানের সামরিক স্ট্রাইকসের আশঙ্কা ছিল। ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি এসব প্রশ্নের জবাবে জানিয়েছেন যে খামেনি সবসময় ইরানের জনগণের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছিলেন। তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ এবং তার সুরক্ষা বিষয়ক সিদ্ধান্ত সবসময় ইরানি জনগণের স্বার্থে নেওয়া হতো। খামেনির ব্যক্তিত্ব এবং তার জীবনবোধের গভীরতা তুলে ধরে ফাতেলি আরও বলেন, এটা যে শুধু তার নিরাপত্তা নয় বরং ইরানি জনগণের উদ্দেশ্যে ছিল। তিনি নিজের জীবনের মূল্যবোধে দৃঢ় ছিলেন এবং জনগণের আস্থা অর্জনের জন্য তিনি ওই সংকটপূর্ণ মুহূর্তেও নিজের জনগণের কাছে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি যদি হামলার আশঙ্কা থাকতো তবুও জনগণের প্রতি তার কর্তব্যের অনুভূতি তাকে তার নিজ বাড়িতে থাকার সিদ্ধান্ত নিতে প্রেরণা দিয়েছিল। খামেনি সরকার পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার জনগণের সঙ্গে গভীর সম্পর্ক। রাজনৈতিক নেতারা সাধারণত নিরাপত্তা বা ব্যক্তিগত জীবনযাপন সম্পর্কে সতর্ক থাকলেও খামেনি তা উপেক্ষা করেছেন। ইরানে তিনি জনগণের বিশ্বাসে আস্থাশীল ছিলেন। রাষ্ট্রদূত ফাতালি বলেন, খামেনি যখন নিজের নিরাপত্তার বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতেন তখন তিনি সবার আগে ইরানি জনগণের জন্যই তা করতেন। তিনি বিশ্বাস করতেন যে তার জনগণই তার প্রথম শত্রু নয় বরং তার সহযাত্রী এবং এ কারণেই তিনি তার জীবনের প্রতি মারাত্মক হুমকি থাকা সত্ত্বেও সেই দায়িত্ব পালন করতে সাহসী ছিলেন। ফাতালি জানান, খামেনির শাসন ছিল জনগণের জন্য। ইরানকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে চলাচল সংকটগুলো যতটা তারা চায় সেগুলোর বিপরীতে কৌশলগত সিদ্ধান্ত নিতে গিয়ে তার কাছ থেকে কোনো বদল আসেনি। তার প্রতিটি পদক্ষেপে ছিল জাতির জন্য দৃঢ় মনোভাব এবং নীতির প্রতি অবিচল। এবং এক্ষেত্রে তাকে প্রশ্ন করা হলে তিনি সহায়তা নিতেন তার জনগণের কাছ থেকে, যার ফলে জনগণও তাকে সম্মান জানিয়েছে। ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি আরও বলেন যে ইরান তার দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখতে সবসময় কঠিন পথ বেছে নিয়েছে। তিনি তুলে ধরেন, আমরা বিভিন্ন সংকট মোকাবিলা করেছি, যেমন আফগানিস্তান, ইরাক যুদ্ধ এবং অন্যান্য বহু সংকট। যখনই সংকটের সম্মুখীন হয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসেছি। ফাতালিকে প্রশ্ন করা হয়েছিল গীতা মোহন, সিনিয়র এক্সিকিউটিভ এডিটর ইন্ডিয়া টুডে। তিনি প্রশ্ন করেছিলেন, যদি এমন একটি হুমকি থাকে তাহলে সর্বোচ্চ নেতা সেখানে কেন গিয়েছিলেন বা কেন ছিলেন, কেন তিনি সেখানে ছিলেন? যখন তিনি জানতেন যে মিসাইল হামলা হচ্ছে তখন তার পরিবার কেন একই কম্পাউন্ডে ছিল? আর সেই উত্তরে মোহাম্মদ ফাতালি, ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, তিনি ঠিক কী বলেছেন? তিনি বলছেন, এটা আসল বিষয় যা আপনি উল্লেখ করেছেন। আপনি দেখেছেন যে অনেক তথ্য এবং খবর ছিল যে ইরানের মহান নেতা তিনি আশ্রয়ে ছিলেন বা দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছিলেন, কিন্তু তারপর যা ঘটলো তা দেখালো যে সেগুলোর সব মিথ্যা ছিল এবং তিনি তার বাড়িতেই ছিলেন। আচ্ছা, আমি তার চরিত্র সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ আপনি যা শোনেন সেগুলো মূলত পশ্চিমীদের মিডিয়ার কথা, যারা আসলে গল্পের সত্যি দিকটা বলছে না। একবার শোনাবো সেই কথোপকথন। He actually asked me, why was the supreme leader there if there was a threat? Why was he there? Why was his family in the same compound when you knew that the missiles were coming flying in? این موضوع درستی است که شما می‌فرمایید. This is the right issue that you are mentioning. و به همین دلیل شما دیدید چقدر خبرها اومد که رهبر ایران در پناهگاه هست، رهبر ایران
کشوری دیگه رفته، ولی با این شهادت فکر میکنم همه اونها باز شد. You witnessed that there were a lot of actually information and news that the Iranian great leader, he was in the shelter or he moved away from the country to another country. But these, when happened, it showed that all of them they were false and he was in his house. من اگر بخوام یه چند تا جمله بگم از درباره شخصیت ایشون که یه مقداری فکر میکنم که بعضی موقع ها منابع ما منابع غربی است، مخصوصا تو بخشی از این رسانه ها فکر میکنم این خیلی روشنگری بکنه. Let me say some words about his character, because those things that you hear from the mass media, which is mostly the Westerners, which they don't actually say the true faces of the story. یکی از دلایلی که همه مردم ایران علیرغم هر اعتقادی که دارن ایشون رو به عنوان یه رهبر قبول دارن اینه. This is one of the reasons that all of the people in Iran, no matter which religion or which race they are or ethnicity they actually are belong to, because of this, his simplicity they liked him. یک، زندگی ساده. A very simple life. دو، فهم دقیق از شرایط. Understanding precisely what is happening. سه، عبور ایران از بحران‌های سنگین. How to lead Iran from these very critical crises that we are facing. اگر من بخوام یه روزی این بحران‌ها رو بگم به صورت خیلی دقیق شاید ساعت‌ها طول بکشه، اما خلاصه به چند تا تایتلش اشاره می‌کنم. If I want to talk about these crises that we have actually passed through, it may take some hours, but I will just mention some of them. شما خواهش می‌کنم برید اظهارات امریکایی‌ها رو بعد از 11 سپتامبر ببینید. I request you to go to see the American statement after the 11th September با 2000. دقت تمام ایران از اون بحران عبور کرد. We could pass those crises very carefully. موضوع بحران افغانستان رو ببینید. Please check the Afghanistan crisis. ما سعی کردیم از اون بحران خوب عبور بکنیم. We tried our best how to pass this crisis as well. بحث جنگ عراق رو ببینید. And you will see the war of the Iraq, داعش رو ببینید. ICS, Daesh. لذا ایشون مردم به ایشون اعتقاد دارن که توانسته از این بحران‌ها خوب کشور رو نجات بده و وارد هیچ جنگی نشه. And the people are having the belief in him that he could manage all of these crises and not go to any war. But Ambassador, excuse me. yes. علیرغم همه تحریم‌ها، Despite all the sanctions محدودیت‌ها، and limitations, ازتون خواهش میکنم رنکینگ ایران رو تو حوزه ساینس، نانو تکنولوژی و بایوتکنولوژی تو منطقه و تو جهان ببینید. despite all of this problem that we are facing, I request you to go and see the Iran's rank in science, biotechnology, nanotechnology in the region and in the world as well. ازتون خواهش میکنم one sentence. ازتون خواهش میکنم از ابتدا تا الان ببینید ما چند نوع تحریم داشتیم. And please just go and see that from the beginning of the revolution, that how many sanctions we are under, actually have been put under these kind of sanctions. অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।